আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমি এমএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম আপনার কাছে একটু আপনার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি আপনার সংক্ষেপে আপনার কাছ থেকে কিছু জানতে চাবো স্যার, এবং এই জিনিসগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার সুনাম অর্জনের জন্য আমরা একটু আপনার কথাগুলো, যে কথাগুলো আপনি আমাদের চ্যানেলে বলবেন, এই কথাগুলো আমরা বাংলাদেশের সারা বিশ্বের আনাচে কানাচে অনেক মানুষই আপনার এই কথাগুলো আজকে হয়তো অনেকেই শুনবে আপনার এই কথাগুলো। স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যদি প্রথমত যদি আপনি আমার চ্যানেলের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু আমাদের সংক্ষিপ্ত আকারে বলতেন। ধন্যবাদ এমএস ইউটিউব চ্যানেলকে। আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক, বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য, অতিরিক্ত সচিব হিসাবে আমি অবসর গ্রহণ করেছি। আমি একজন এপিডেমিওলজিস্ট, রোগতত্ত্ব গবেষক, এবং আমি হোমিওপ্যাথির একজন ডাক্তার হিসাবে, চিকিৎসক হিসাবে আমি জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকি। স্যার আপনি তো চিকিৎসক। আমরা দেখছি, এবং এর আগে আমি আপনার একটা ভিডিও নিয়েছিলাম যে আপনার কাছ থেকে বিদেশ থেকে অনেক জটিল ও কঠিন রোগী আসে এবং তাদেরকে আপনি আরোগ্য করে থাকেন, এবং তাদেরকে আপনি খুব ভালো গুরুত্ব সহকারে আপনি চিকিৎসা দিয়ে থাকেন। স্যার আপনি যে চিকিৎসাগুলো দিয়ে থাকেন, যদি আপনি কখনোই এই চিকিৎসা যদি আপনার কাছ থেকে ভালো না হতো, আমরা যেটা সাধারণ জ্ঞানে স্যার যেটা বুঝি সেটা হচ্ছে, যদি আপনার কাছ থেকে চিকিৎসা পেয়ে যদি তার আরোগ্য না হতো, তাহলে আমরা বুঝি যে সে আপনার কাছে আর রুগী আসতো না। আজকেও দেখছি আপনার চেম্বারে রুগী আছে, এবং কয়েকদিন আগে আমি অসংখ্য রুগী ছিল সেইখানে, সেই ভিডিওতে আমি হয়তো 2জন রুগীর সাক্ষাৎকার নিয়েছিলাম। স্যার আপনি কি একটু জিনিস আমাকে একটু বলবেন, আমাকে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি কি একটু বলবেন যে আসলে আপনি কী ধরনের চিকিৎসা আপনি দিয়ে থাকেন, এবং আমাদের এই রোগীদের উদ্দেশ্যে আপনি কেমন চিকিৎসা দেন, কি চিকিৎসা আপনি দেন, যদি রোগের বর্ণনাগুলো দিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে আপনি এই চিকিৎসা মানব কল্যাণের জন্য করে থাকেন যদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে বিশ্বের প্রতিটি লোকই কোনো না কোনো জটিল কিংবা কঠিন রোগে আক্রান্ত আছে। এই জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে মানুষ দিশেহারা, পরিবারগুলি দিশেহারা। দেশে বিদেশে চিকিৎসা করার জন্য তারা তাদের জমি জায়গা, ঘর বাড়ি, সম্পদ বিক্রি করে হলেও তারা চিকিৎসার ব্যবস্থা নেওয়ার জন্য দেশ বিদেশ ঘুরছে। আমি সাধারণত ক্রনিক ডিজিজ চিকিৎসা করে থাকি, যেগুলির কোনো চিকিৎসা বা আরোগ্যের কোনো বিধান অন্য কোনো চিকিৎসা ব্যবস্থায় নেই। যেমন অ্যাজমা, আপনি শুনে খুশি হবেন যে অ্যাজমা বা হাঁপানি বা শ্বাসকষ্ট এই রোগের কোনো চিকিৎসা সাময়িক উপশম ব্যতীত নাই। কিন্তু আপনি যদি আমার কাছে আসেন বা আমার কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, তাহলে সে আপনার অ্যাজমা যত বছরের পুরনো হোক না কেন তা আরোগ্য হবে ইনশাআল্লাহ, নিশ্চিতভাবে, আলহামদুলিল্লাহ। গাউট একটা মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড ডিজিজ। এটা ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে মানুষের গাউট হয়ে থাকে। পায়ের বিগ টো অর্থাৎ বুড়া আঙ্গুলে এই রোগটি প্রথম দেখা দেয়। এই ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে আপনার এই এমন ব্যথা হবে যে ব্যথার কোনো ওষুধ দিয়ে আপনি আরোগ্য করতে পারবেন না, সাময়িক উপশম হবে। এবং এই গাউট সারতে গিয়ে গাউটের জন্য যে ওষুধ খাবেন, সেই ওষুধের কারণে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ আপনার জীবন প্রভাটি, আপনি গরিব হয়ে যাবেন। আর গরিব হওয়ার কারণে গরিব হয়ে থাকে, গাউট চিকিৎসা করতে গিয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন, কিন্তু আরোগ্য হবে না। এটা মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড একটা ডিজিজ। ঠিক একইভাবে স্পন্ডালাইটিস, রিউমাটিজম এইসব রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে ভালো হয়। কনস্টিপেশন, এক একজন লোক 3 দিন 4 দিন 5 দিন পরে আপনার এই পায়খানা হয়। আমি এখন বর্তমানে ঈশ্বরদীর একজন খুব বিখ্যাত লোকের চিকিৎসা করছি, যিনি ব্যাঙ্গালোরে এবং মাউন্ট এলিজাবেথ এবং এই কি বলে থাইল্যান্ডের বামুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা করে আসছে, প্রায় 60 লক্ষ টাকা লস করেছে। এখন আমার চিকিৎসায় আছে, ইনশাল্লাহ ভালো আছে এবং অত্যন্ত ভালো আছে। তাহলে আমি কনস্টিপেশন চিকিৎসা করে থাকি। টিউমার যদি ম্যালিগনেন্ট অর্থাৎ যদি ক্যান্সার হয়, এবং ক্যান্সার যদি সারা বডিতে ম্যালিগনেন্ট না হয়, স্প্রেড আউট না হয়, অর্থাৎ মেটাস্টাসিস না হয়, তাহলে হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। আমি এরকমের অসংখ্য ব্রেস্ট ক্যান্সার,
এবং ইউটেরাস ক্যান্সারের রোগী আরোগ্য করেছি। আপনি সেই সব রোগীদের সাথে টেলিফোন করে প্রমাণ নিতে পারেন যে আমার কাছে তারা আরোগ্য হয়েছে কি হয়নি। নিউমোনিয়া, কফ, কোল্ড, ব্রঙ্কাইটিস, রেসপিরেটরি ডিজিজ, এই যে অ্যাজমা যেমন একটা রেসপিরেটরি ডিজিজ, ব্রঙ্কাইটিস যেমন আপনার নভেম্বর ডিসেম্বর মাসে উত্তরের হাওয়া আসলেই সর্দি কাশি হয়, বর্ষাকালে এখন মানুষের প্রায় জ্বর হবে, এই রোদের সময় শীতের সময় এই সিজনাল চেঞ্জের কারণে যে জ্বর টর হয়, এগুলি হোমিওপ্যাথির কাছে গেলে 1 ডোজ ওষুধ খেলেই আপনার এটা সেরে যাবে, যা প্রতি বছর ঘুরে ঘুরে আসে। এই আমি চিকিৎসা করে থাকি। অল টাইপস অফ অ্যালার্জি, কোল্ড, ডাস্ট, সিজনাল, যে ধরনের অ্যালার্জি হোক, ফুড রিলেটেড অ্যালার্জি হোক, এটা আপনার হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। স্কিন ডিজিজ, সোরিয়াসিস, আমি কয়েকটা ভিডিও দিয়েছি, সোরিয়াসিসের একটা রোগীর ভিডিও আপনি নিয়েছেন, আপনি দেখেছেন যে সেই সোরিয়াসিসের রোগী আমি পরশুদিন ভিডিওটি দিয়েছি, আপনার এটা জানা আছে। ড্রপ বিট অফ হার্ট, অর্থাৎ যদি কোনো রোগীর হার্টের ড্রপ বিট 2, 3, 4-এর পর একটা ড্রপ যায়, 7-এর পরে ড্রপ যায়, তাহলে এটা হোমিওপ্যাথিতে ডিজিটালিস নামে একটা ওষুধ আছে, এটা খাইলে সে আরোগ্য হয়ে যাবে। এবং যাদের পালস বিট 52 কমে গেছে, 52, যেমন বেডিকার্ডিয়া একটা রোগ। এই বেডিকার্ডিয়া হচ্ছে মানুষের সাধারণ পালস বিট হচ্ছে 72 পার মিনিট, কিন্তু যারা বেডিকার্ডিয়ার রোগী তাদের পালস বিট 60-এর নিচেই নামতে থাকে, নামতে নামতে 40 হয়ে যায়, এবং যখনই মানুষের 50-এর নিচে যায় তখন সে অস্থির হয়ে যায়। এই যে বেডিকার্ডিয়ার জন্য অনেক সময় বলে যে পেসমেকার লাগাইতে হবে। আমার কাছে আসলে পেসমেকার লাগানো লাগবে না, আপনার 2-3 বার ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে বেডিকার্ডিয়া। এরপর মানুষের গায়ে ওয়াটস আছে, আসিল আছে, ফাইব্রোসিস, হাইপারটেনশন, মানুষ এখন সবাই হাইপারটেনশনে ভুগছে। হাইপারটেনশনের ওষুধ আপনি বছরের পর বছর জীবন ভরই খাবেন, কিন্তু হাইপারটেনশনের কারণে আপনার যে জটিলতার সৃষ্টি হয়, আপনি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলে আপনার সেই রোগ আরোগ্য হবে। এখন আমি আপনাদের একটা কথা বলি, অনেকে প্যারালাইসিস হয়, দীর্ঘদিন বিছানায় শুয়ে আছে, হয়তো বামে প্যারালাইজড নাই, ডাইনে প্যারালাইজড। আপনি যদি হোমিওপ্যাথির কাছে আসেন, আপনার ইতিহাস নিয়ে সে প্যারালাইজড কিন্তু সে ভালো করে দিতে পারবে। আপনার এই যে তাপ দেওয়া, সেক দেওয়া, তারপরে আপনার এই বাম দেওয়া, এসব কিছু লাগবে না, হোমিওপ্যাথি আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গাউট যে রোগের কথাটা বললেন, যে গাউট একটা রোগ যেটা মানুষের বুড়ে আঙ্গুলের থেকে শুরু হয়, যে আসলে বুড়ে আঙ্গুলের থেকে শুরু হয়ে এটা কি শরীরের বিভিন্ন অংশে ছড়াইতে পারে কিনা, এরকম কোনো সম্ভাবনা আছে কি? আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন যা কোনো হোমিওপ্যাথি জুনিয়র ডাক্তারও করতে পারত না। গাউট হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড একটা ডিজিজ। এটা আপনি সহজেই চিনবেন, পরীক্ষা নিরীক্ষা এখন মডার্ন টেকনোলজি আছে, সেই মডার্ন টেকনোলজিতে আপনি যদি ব্লাড টেস্ট করেন, ইউরিক অ্যাসিড বেশি হলে আমরা বুঝবো যে আপনার গাউট হয়েছে। বাট যখনই আপনার ডাক্তার যখন জিজ্ঞেস করেন, অভিজ্ঞ প্রফেসর মহোদয়গণ যারা আছেন, ওনারা বলেন যে আপনার এই ব্যথা কোথায় শুরু হয়েছে, তখন শুরু হয়েছে পায়ের বিগ টোতে, অর্থাৎ বুড়া আঙুলে। বুড়া আঙুলে হয়েছে মানে আমরা বুঝতে পারবো যে আপনার গাউট হয়েছে। এই গাউট শিফট হয়ে হাঁটুতে আসতে পারে, বডিতে ছড়িয়ে দিতে পারে। ইভেন আপনি যদি পেন ক্লিয়ার ওষুধ একের পর এক খেতে থাকেন, তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, হার্টে দিতে পারে। আমাদের এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাক্তার এম এ তাহির, তিনি বলতেন, আমি শুনেছি যে গাউটের কারণে রুগী মরে না, গাউটের চিকিৎসায় রুগী মারা যায়। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনাকে আমি একটা জটিল প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের জবাবটা খুব সুন্দরভাবে আপনি আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে দিয়েছেন। স্যার আমি এই বিষয়ে আমার আর একটু কনফিউশন রয়েছে স্যার, আপনি যদি আমাকে আর একটু অবগত করেন। আমি দেখছি আমাদের গ্রামগঞ্জের ম্যাক্সিমাম মানুষ যারা আসলে এই রোগটা নিয়ে ভুগছে, যাদের আসলে আউট অফ নলেজ না থাকার কারণে মানুষ হয়তো চিকিৎসা নিতে পারছে না। আপনি যেটা বলছেন যে আমরা হয়তো কাদা মাটিতে হাঁটি, যেটা আমরা গ্রামের ভাষায় বলে থাকি, যে কাদা মাটিতে হাঁটলে অনেক সময় আমাদের পায়ের যে বড় নখগুলো দুটো রয়েছে, সে দুইটা নখের গোড়ায়, যেটা আমাদের প্রাথমিক ধারণা, সে দুইটা নখের গোড়ায় কাদা জমে যায়, ঠিকমতো ওয়াশ না করার পরে সেটা ওখান থেকে ঢুকে হয়তো সে মনে করে যে আমার এখানে কাদা ঢুকছে, ভিতরে আমার এখানে ব্যথা হচ্ছে। স্যার এইটার আসলে কি মূল উদ্দেশ্য, উনি যে এটা ধারণা করে আসলে গ্রামের মানুষ, সেটাই কি ঠিক, নাকি আপনি যেটা বললেন যেটা শহরের মানুষের হতে পারে কিনা, মানে শহরের মানুষের কি সেম ময়লা ধুলা বালু যে এরকমটা হতে পারে, আসলে কি ধুলা বালুই মূল লক্ষ্য? আসলে আপনি যেটা বলেছেন সেটাকে আমরা বলি নখকনি, অর্থাৎ আপনি যদি পায়ের নখের কোনায় যদি ধুলাবালি কাদা লেগে যায়, নখ যদি পরিষ্কার না থাকে, তাহলে সেটা হতে পারে। বাট আমি যেটা বলেছি গাউট একটা বাত,
এটা মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড ডিজিজ। মেটাবলিক ডিসঅর্ডার রিলেটেড ডিজিজ, এই ডিজিজে আপনি যদি রেড মিট খান, আপনি যদি পালং শাক খান, আপনি যদি পুঁই শাক খান, আপনি যদি অল টাইপস অফ ডাল খান, আপনি যদি মাটির নিচের লাল আলু, শাক আলু খান, তাহলে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। সুতরাং আপনি এই পালং শাক, পুঁই শাক, লাল শাক, এই গিলে, কলিজা, হ্যাঁ, ইলিশ মাছ, সামুদ্রিক মাছ, এসব আপনি খাওয়া থেকে বিরত থাকবেন, তাহলে আপনি গাউট থেকে বাঁচবেন। আর আপনার পেন যখন আপনি সহ্য করতে পারবেন না, তখন অবশ্যই আপনাকে বিজ্ঞ বিশেষজ্ঞ অ্যালোপ্যাথিক বন্ধুদের কাছে গেলে তারা আপনাকে পেন কিলার দেবে। তবে পেন কিলার আপনার না খাওয়া ভালো। পেন কিলার খাইলেই আপনার সমস্যা হবে, হার্ট ডিজিজ হতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আসলে যে দুইটা বিষয় আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম আজকে, সেটা হচ্ছে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হয়েছি। একটা হচ্ছে যে আমাদের গ্রামের ভাষার যে ধারণাটা ছিল যে কাদা এবং মাটি যদি ডকের চিপায় লেগে যায় সেটা দিয়ে গ্রাউট হতে পারে, আসলে সে বিষয়টা সেরকমের না। ঠিক দুইটা অপশন, দুইটা ভাবেই আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। স্যার, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে আপনি তো অনেক জটিল কঠিন রোগের চিকিৎসা করেন। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা জানি 2 মাস 3 মাস একটা হোমিওপ্যাথি ডাক্তারের প্রথমে তো ধারাবাহিক হচ্ছে যে সে 2 মাস ওষুধ খেতে হয়, 3 মাস ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়ার পরে তার রোগটা ধীরে ধীরে কমে আসে, একটা সমাধানের পর্যায়ে যায়। স্যার, 3 মাস 4 মাস পরেও যদি আপনার ওষুধ খাওয়ার পরে যদি কোনো পেশেন্ট আপনার কাছে এসে অভিযোগ করে যে স্যার আমি আপনার ওষুধ 4 মাস খেয়েছি, খাওয়ার পরে আমি আসলে স্যার আপনার ওষুধ খেয়ে আমি আসলে সুস্থ বোধ করছি না, সেই ক্ষেত্রে স্যার আপনার ডাক্তারের ভাষায় তার জন্য করণীয় কী? আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দেশে বিদেশে যেসব ব্যক্তি বা সাধারণ মানুষের অর্ধেক ছেড়ে যাবে, অর্থাৎ ওয়াকিং ইজ দ্য বেস্ট, সুইমিং ইজ দ্য বেস্ট ফর দি হেলথ। আপনাকে হাঁটতে হবে। স্যার, আমরা একটু পরে আপনার কাছে আবার আসবো। একটু এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আপনার যে চেম্বারে একজন পেশেন্ট রয়েছে, আমরা পেশেন্টের থেকে একটু তথ্য নিচ্ছি। স্যার, ঠিক আছে, আপনার কাছে আমি পরবর্তী সময় আবারও ফিরে আসতেছি। একটু সেক্ষেত্রে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা এই মুহূর্তে একজন স্যারের চেম্বারে একজন পেশেন্ট রয়েছে, আমরা ওই পেশেন্টের কাছে চলে যাচ্ছি। পেশেন্টের থেকে শুনবো যে আসলে তিনি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, যদি আপনি আপনার নামটা একটু আমাদেরকে বলতেন। আমি পলাশবাবু বলছিলাম। আপনার নাম পলাশবাবু। আপনি আসলে কোথা থেকে আসছেন, মানে আপনি কি স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছেন? আমি স্যারের কাছে ট্রিটমেন্ট টিউমারের জন্য আসছি। এর আগে ওষুধ খাইছি, আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই কারণে আবার আসলাম নতুন করে ওষুধ নেওয়ার জন্য। আমি ঢাকাতে থাকি, মিরপুর থেকে আমি আসছি। তো আশা করি আমার আগে যে আমার টিউমারগুলো অনেক বড় বড় ছিল, সেটা এখন অনেকটা মানে কমে গেছে, নাই। আর বড় থেকে অনেক ছোট হয়ে গেছে। তো আমি ছাড়ার প্রতি একটা আশা, দৃঢ় বিশ্বাস যে যেহেতু বড় থেকে ছোট হয়ে আসছে, আমার এটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার এটা ভালো হয়ে যাবে। আমি আশাবাদী। আজকে আমার আবার পলাশ ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আপনি স্যারের কাছ থেকে ওষুধ নিয়েছেন এবং সেই ওষুধ খেয়ে আপনার টিউমার ইনশাল্লাহ যে সেটা যে চামড়ার উপরে যেটা বড় হয়েছিল সেটা ওষুধ খেতে খেতে আপনার এটা সমান হয়ে আসতেছে। তার মানে আপনি স্যারের এই ওষুধের উপরে আস্থা এবং বিশ্বাস রয়েছে বিধায় আজকে আপনার সেকেন্ড টাইম আবার আপনি তার কাছে ট্রিটমেন্ট কেটে, এই কথাই কি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন? এটাই আমি বলতেছি। যদি এরকম কারো ইনশাল্লাহ থাকে, আল্লাহর রহমতে আপনারা স্যারের শরণাপন্ন হলে আশা করি আমি যেহেতু উপকার হয়েছে, আপনারা উপকার পাবেন। হয়তো ভালো স্যারের পরামর্শ নিলে স্যার আপনাদের উপকৃত করতে পারবে। তো এটাই আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি বসতে পারেন। স্যার, ঠিক আছে, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। দর্শক, আমরা যে এতক্ষণ যে ভিডিওটা নিয়েছিলাম এবং যে একজন ডক্টরের কাছে আমরা আসছিলাম, সেই ডক্টরের কাছ থেকে আমরা যে সাক্ষাৎকার নিয়েছি এবং যে কথা তার গুরুত্বপূর্ণ বয়ান নিয়েছি এবং একজন রুগীর যে জটিলতা যে তিনি আসলে নিজের মুখে স্বীকার করেছেন, আসলে একজন ওষুধ খেয়ে কখনোই মিথ্যা কথা বলেন, এটাই বাস্তবতা এবং তার একটা বাস্তব নজির। আমি কয়েকদিন আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 2জন পেশেন্ট সেরাতে এত খুশিতে তারা আত্মহারা ছিল যে তারা এই ডক্টর সাহেবের ওষুধ খেয়ে আসলে স্যারের কাছ থেকে ওষুধ নিয়ে খেয়ে তারা খুবই সন্তুষ্ট হয়েছে এবং তারা রোগ আরোগ্য হয়েছে। এই জন্যই তারা স্যারের কাছে আসছিল। সেটা একটা ভিডিও আমরা এর আগে আপনাদের কাছে দিয়েছিলাম। প্রিয় দর্শক, যদি এ ধরনের রোগে কেউ আমার এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে এই ডাক্তারের কথা, কাজ এবং রোগের সাথে প্রচণ্ড মিল রয়েছে, এই মিলটা বিবেচনা করে আপনারা এই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগের প্রক্রিয়া রয়েছে আমার চ্যানেলের ভিতরে ডাক্তারের সরাসরি নাম্বার দেওয়া থাকবে। আপনারা এই ডাক্তারের নাম্বারে সরাসরি ফোন করে আপনারা ডাক্তারের ঠিকানা নিয়ে আপনারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন এবং সিরিয়াল দেওয়ার জন্য নাম্বার থাকবে। প্রিয় দর্শক, আপনারা চাইলে ওই নাম্বারেও যোগাযোগ করে আপনারা ডাক্তারের কাছে আসতে পারবেন। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাহেবকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সকল দর্শককে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।